আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটু দুঃখিত যে একটু ব্যস্ততার জন্য আপনাদের কাছে আসতে একটু দেরি হয়েছে। সাথে সাথে সর্বপ্রথম ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজকে বিশ্বজুড়ে যে করোনা মহামারী চলছে, এই করোনা মহামারী থেকে মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মুক্তি দেন, আমিন। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে গরিবদেরকে মারার একটা ষড়যন্ত্র চলছে, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা। তার আগে আমি একটু লকডাউন নিয়ে কিছু কথা বলতে চাইছি। নিশ্চয়ই আমরা সবাই অবগত হয়েছি যে লকডাউনটা কি উদ্দেশ্য করে হচ্ছে। এই লকডাউনের মূল কারণটা হচ্ছে যাতে মানুষ সোশ্যাল ডিস্টেন্স রাখতে পারে, যাতে করোনা মহামারীটা 1 থেকে 2, 2 থেকে 4 একে অপরের না আস্তে আস্তে বাড়তে পারে। অ্যাকচুয়ালি করোনা মহামারী আমার ভারতবর্ষে সর্বপ্রথম দেখা গিয়েছিল জানুয়ারি মাসের প্রথম দিকে। খুব ভালো করে কথাগুলো একটু বুঝবেন। এই করোনা মহামারী আমার দেশে দেখা গিয়েছিল জানুয়ারি মাসের প্রথম দিকে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 22শে মার্চ সর্বপ্রথম আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী জনতা কারফিউ করেছিল। হঠাৎ করে জনতা কারফিউ, যে যেখানে ছিলেন সে সেখানেই দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন, জনগণের পক্ষ থেকে বা আপনাদের সবাইকে প্রশ্ন তোলার আবেদন করছি, যেখানে জানুয়ারির প্রথম দিকে করোনা দেশে দেখা গিয়েছিল, সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষের দিকে 22শে মার্চ জনতা কারফিউ করলো কেন? এর আগে এর আগে করলে আমেদাবাদে যে স্টেডিয়াম উদ্বোধন করার ছিল বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসার, সেই প্রোগ্রামটা তাহলে বাতিল হয়ে যেত। তাহলে আমার ভারতবর্ষে সব থেকে বেশি করোনা ভাইরাসটা ব্যাপকভাবে যে ছড়ানোর ষড়যন্ত্র, তা প্রথম কার দ্বারা হয়েছে, এটা দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। আসুন, আমরা নিশ্চয়ই জানি ওই ডোনাল্ড ট্রাম্প যখন নিয়ে এসেছিল একটা বিদেশ থেকে, দেশের একজন মন্ত্রী, তার ভারতবর্ষে এসেছে, তার যথাযথ মর্যাদা সম্মান করা এটা আমার দেশবাসীর দায়িত্ব। তো সেই জায়গায় দেখা যাচ্ছে 100 কোটি টাকার কম বেশি খরচ করে তাকে স্বাগতম জানানো হয়েছিল। সাথে সাথে বিদেশি মিডিয়া এবং 1 লক্ষের উপরে ভারতকে এক জায়গায় করে করোনা ভাইরাস সম্ভবত সেখান থেকে ছড়াবার একটা ব্যাপক চক্রান্ত হতে পারে, সেটা জনগণের সামনে। প্রধানমন্ত্রী বললেন যে করোনাকে তাড়াতে গেলে থালা বাজাতে হবে, দেশবাসীকে বাঁচাবার স্বার্থে প্রধানমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়ে থালাও বাজালো। সাথে সাথে তার কিছুদিন পরে আবার হঠাৎ করে উঠলেন যে একটা 9টা থেকে 10টা সকাল সম্ভবত এই সময়টা না 15 মিনিটের জন্য টোটাল দেশের আলোকে বন্ধ রাখতে হবে, মোমবাতি জ্বালাতে হবে। দেশের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী বলেছে, দেশের স্বার্থে মোমবাতিও জ্বালালেন। এখানে একটা ছোট্ট কথা বলি, ভক্ত হন দেশের ভক্ত না হয়, যে দেশের কোন একটা ব্যক্তি ভক্তর মতো যদি ভক্ত হই, তাহলে আজকে আমরা যে করুণ পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আরো ভয়ানক হবে। এখনো সময় আছে, দেশের ভক্ত হন। ফিরে আসেন। অ্যাকচুয়ালি লকডাউন এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আগেও আমি সাপোর্ট করেছি, আজকের তারিখেও লকডাউনকে সাপোর্ট করছি। কিন্তু লকডাউনের আড়ালে গরিব মারা চক্রান্ত হলে সেই লকডাউনকে সাপোর্ট তো দূরের কথা,
আমি অত্যন্ত ঘৃণার নজরে ধিক্কারও জানাচ্ছি। বলুন তো, একটা লকডাউন করতে গেলে কি প্রয়োজন? সরকারের ভূমিকা কি থাকা দরকার, আর জনগণের কি ভূমিকা থাকা দরকার? আমি অত্যন্ত গর্বিত যে আমার ভারতবাসী দেশকে বাঁচার জন্য জনগণ তার ভূমিকাকে যথাযথ মর্যাদার সাথে যথাযথভাবে পালন করে চলেছে। আজকের দিনেও যথেষ্টভাবে তেনারা পালন করছে। জনগণ ঘরের মধ্যে আছে, নিজেরা সেফটি আছে, বাইরে বাহির হচ্ছে না, তারা ঘরের মধ্যে থাকছে পৌঁছে দেওয়া। তবে লকডাউন সাকসেসফুল হবে, করোনা মহামারী থেকে ভারত মুক্তি পাবে। আমার ভারতবর্ষেই উদাহরণস্বরূপ মডেল হিসাবে কেরলকে দেখুন। আজকে কেরল কোথায়? আর ভারতবর্ষের সব থেকে শিক্ষিত রাজ্য হলো কেরল। 100-র মধ্যে 99.99% ব্যক্তি সেখানে শিক্ষিত। আজকে তারা সরকারকে সাথ দিয়ে, সরকারের কথা মেনে নিজেরা গৃহ ঘরের মধ্যে বা বসবাস করছে, গৃহবন্দী হয়ে আছে। আর সরকারও যথেষ্ট সুন্দর সিস্টেম করেছে, যেটা আজকে মডেল হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকের ডোর ডোর তার নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, ওষুধ, বাচ্চাদের দুধ সব পৌঁছে দিচ্ছে। আজকে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি যদি আজকে পুরো ভারতবাসীকে ডোর টু ডোর যদি খাবার সামগ্রী, আরে ধনী লোকদের তো প্রয়োজন নাই, যারা গরিব, আমার ভারতবর্ষের যারা লেবার শ্রেণী মানুষ, কৃষক মানুষ, কমজোর মানুষ, দিনমজুরি মানুষ, এই লেভেলের মানুষ, এনাদের যদি ডোর টু ডোর খাবারকে পৌঁছে দেওয়া যেত, তাহলে সবাই ঘরের মধ্যে থাকতো। কেউ তো আর শখ করে মরণে বাইরে বাইর হবে না। প্রত্যেকে নিজ নিজ জীবনের মূল্য দেয়, প্রত্যেকে নিজের জীবনকে ভালোবাসে, প্রত্যেকে নিজেরা বোঝে যে দেশ আমাদের, এই দেশকে বাঁচানো আমাদের দায়িত্ব। যদি কেউ না বোঝে, সেগুলো ভিআইপিরাই বোঝে না। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তথাকথিত রাজনীতি নেতারা প্রকাশ্য মাস্ক ছাড়া দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে। আমার বাংলা তো মাস্ক বিতরণের নামে ভিড় করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গরিব মানুষরা তারা যথেষ্ট দেশের জন্য আজও করছে। তাহলে এই জায়গায় জনগণ তার দেশকে বাঁচাবার জন্য 100-র মধ্যে 100 আমরা। আমি খুব একটা যে ভালো আছি তা না, আমি অত্যন্ত দুঃখে আছি। হাজার কোটি, এবং এই রিসেন্ট কয়েকদিন আগে ঋণ মুকুব করলো 56 থেকে 70 হাজার, কম বেশি কোটি টাকা, 56 থেকে 70 হাজার কোটি টাকা। কাদের? বিজয় মালিয়া, জয় শাহ, রামদেব, যাদের দ্বারা দেশের কখনো কাজ হয়েছে আমার জানা নেই, যাদের দ্বারা দেশের কখনো উপকার হয়েছে আমার জানা নেই। পানি হওয়ার জন্য ধান গুলো সব ডুবে গেছে। এক একজন চাষি বিঘে চাষ করতে 20-25 হাজার টাকা খরচ, ঋণ নিয়ে তারা গরিব মানুষ, দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে চাইছে। আজকে তাদের ঋণগুলো কখনো মুকুব করবে না সরকার, তাদের ঋণগুলোকে কখনো মাফ করবে না সরকার। আজকে বড় দুঃখের বিষয়, আমার ভারতবর্ষে নরেন্দ্র মোদী, যিনি নাকি সবকা সাথ সবকা বিকাশ বলেছিল যে সবার সমান অধিকার, গরিব ট্রেনে আসবে, গরিবরাও ট্রেনে আসবে, গরিবরাও ভিআইপি ক্যাটাগরি পাবে। আজকে সেই জায়গায় দেখা যাচ্ছে 650 থেকে বেশি কোটি টাকা খরচ করে ফুল ছড়াচ্ছে। গরিব মরছে এই খুশিতে ছড়াচ্ছে না কি জন্য ছড়াচ্ছে, জনগণের কাছে ছাড়লাম। যদি বলেন ডাক্তারদের যে কাজ করছে তাদের জন্য ছড়ালাম, তা ডাক্তারদের স্যানিটাইজ কই, ডাক্তারদের মাস্ক কই, ডাক্তারদের গ্লাভস কই? ওই টাকা যদি ডাক্তারদের এই সরঞ্জাম হতো, তাহলে ডাক্তাররা আরো নিরাপত্তার সাথে কাজ করতো। তাহলে আজকে জনগণের কাছে দিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রকৃত দেশবাসী সাপোর্ট করছে না, দেশবাসীকে নিয়ে মজাক করছে, জনগণের কাছে বিচার রাখলাম। আমি জানতে চাইছি, আমি একটা নাগরিক, আমার জানার অধিকার আছে, আমি জানতে চাই। কথা ওনার বিষয়ে কমেন্ট করলে তো আমি দেশদ্রোহী হয়ে যাবো। উনি দেশকে বিক্রি করে ফেলো, দেশকে ভিখারি করে ফেলো, খেতে দিয়ে উনি মেরে দিক, তথাপি উনি দেশের প্রধানমন্ত্রী বলে কথা, ওনার বিষয়ে কথা বললেই তো দেশদ্রোহী হয়ে যাব না? ওনার বিষয়ে বিরুদ্ধে আমি বলছি না, আমি জনগণের কাছে প্রস্তাব রাখছি, জনগণ ভাবুক। সাথে সাথে আজকে
আমি যে বিষয়টা বিশেষ করে বলতে চাইছি যে গরিবদের আর একটা চক্রান্ত, গরিবদের মারার একটা ফাঁদ চলছে। আজকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আজকে যাচ্ছে কোথায়? আর একটু কথা বলি, এই যে প্রধানমন্ত্রী একটা করোনা বিষয় নিয়ে একটা তহবিল করেছিল, যেখানে প্রেমজি বলে একটা ব্যক্তি 50,000 কোটি টাকা দিয়েছে। জানি না তিনি ওই প্রধানমন্ত্রী ফান্ডে কি জন্য দিল, তিনার কতটা মানে কিভাবে কি বুঝেছে তিনি ভালো জানে। তবে আমার নজরে এই দানটাকে একেবারে তুচ্ছ একটা মনে হচ্ছে, যে দিবার জায়গা এমন জায়গায় দিয়েছে, জানি না বিষয় কেন তিনি করলেন। তো যাই হোক, এই হাজারো হাজারো কোটি, যেটা কয়েক লক্ষ কোটি টাকা, সেই টাকাটা গেল কোথায়? আজকে শ্রমিকদের ঘরে এতদিন হলো না, তখন দেশকে পুরো লক করে দিল। যখন 50,000-এর কোটা পার হচ্ছে, যা কি মাথায় ঢুকেছে, হঠাৎ করে তিনি বললেন যে শ্রমিকদের ঘরে পাঠানো হবে। তার সাথে সাথে বলছে কি, যে নিজ নিজ রাজ্যকে দায়িত্ব নিতে হবে। কেন? আমি জনগণের কাছে জানতে চাইছি, আপনারা কি আওয়াজ তুলেছেন যে আমাদের জন্য, অর্থাৎ এই করোনা আক্রান্ত ভারত, ভাবকে কণিকা কাপুর বলে একজন করোনা আক্রান্ত পেশেন্টকে আমার দেশে ভিআইপি ক্যাটাগরিতে নিয়ে আসা হচ্ছে। যারা যাচ্ছে কৃষক, যারা দেশের জন্য শ্রম দেয়, দিন মজুরি করে, সেই লেবার শ্রেণীর মানুষ, তারা আজকে ট্রেন পর্যন্ত পাচ্ছে না। যদিও বা মেহনত করে একটু চাঁদা তুলে গাড়ি করে, লরি করে কোনোভাবে আসছে, সেখানে রাস্তায় তাদেরকে আটকে, যেন মনে হচ্ছে বর্ডার পার হয়ে পাকিস্তান থেকে আসছিল। তাদেরকে যেভাবে মারধর করা হচ্ছে, দেখলে বুক ফেটে যাবে যে সৃষ্টিকর্তা আজকে এই যে অসহায় মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, বিচার করবে। এর অভিশাপের বিচার একটা হবে, যাতে মনে হচ্ছে যে খুব শিগগিরই হয়তো বিচারটা আসছে, যেটা আমাদের মানে আরো হয়তো ভয়ানক পরিস্থিতি হয়ে যেতে পারে। তাই দেশবাসীর উচিত এই গরিব, লেবার, শ্রমিক, দিনমজুর মানুষদের জন্য আওয়াজ তোলা। না হয় আমরাও কিন্তু ওই জালিমদের সাথী হয়ে গেলাম। দেখে বড় অবাক লাগছে, আজকে পেটের জ্বালায় একজন ঠেলাওয়ালা কিছু সবজি নিয়ে বাজারে বাইরে রয়েছে, তাকে কি অত্যাচার করছে, কি মারধর করছে। ভাবুন, ভাবার সময় এসেছে। শুধু বড় বড় ডায়লগ, বড় বড় ভাষণ, বড় বড় কথা শুনলে শুধু হবে না, তার মধ্যে সত্য আছে। ব্যক্তিটাকেও চেনা দরকার, তার ক্যারেক্টার, তার পিছন সম্বন্ধে জানা দরকার। তাহলে আজকে ভিআইপি ক্যাটাগরিতে আবার নতুন রিসেন্ট এই মে মাসে রিপোর্ট, যে কেন্দ্র থেকে যারা বাইরের দেশে আছে, বাইরের দেশে গেছে, নিজেরা দেশের নাগরিক সম্বন্ধে আমি খারাপ মন্তব্য করছি না, তারা কিন্তু নিজেদের স্বার্থে বাইরে গিয়ে বড় বড় শিল্পপতি, বড় বড় ইনকাম করছে, তাদেরকে আনার জন্য 3 লক্ষ মানুষকে আনার জন্য ভিআইপি প্লেনের ব্যবস্থা হচ্ছে। ভাবুন। আর আজকে আমার দেশের বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, আমার পশ্চিম বাংলা বলেন, বিভিন্ন রাজ্যে শ্রমিক লেবাররা আছে, দেশের প্রধানমন্ত্রী মানুষ মনে করছে না পোকামাকড় মনে করছে, সেটাই তাই ভাবতে পারছি না। যে একবারও তাদের বিষয়ে কোনো কথা বা তাদের জন্য কোনো সমবেদনা দেওয়া বা তাদের বাঁচাবার কোনো চেষ্টা করা। বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে অনুরোধ করব, আপনারা ভাবুন, এইরকম একটা পরিস্থিতি আমার বাংলাতেও না হয়ে যায়। আজকে যে পরিস্থিতিটা ইউপি যোগীর রাজ্যে হচ্ছে, বলতে বড় খারাপ লাগছে। প্রায় 80-90টা বাস ভরা মানুষকে, সোশ্যাল ডিস্টেন্সিং তো নাই, একসাথে পুরো যেভাবে পশুকে নিয়ে যায় সেইভাবে মানুষকে নিয়ে যাচ্ছে লেবারদের ঘরে। যেটা ভাষাটা অত্যন্ত বোঝাবার জন্য বললাম। লাস্টে বর্ডার মুখে সেই গাড়িগুলোকে আটকে দিয়েছে, যেখানে না কোনো দোকান আছে, না বাড়ি আছে, না পানি আছে, দুদিকে মাঠ ফাঁকা, মিডিয়াতে দেখা যাচ্ছে। তাদেরকে ওইভাবে আটকে রেখে দিয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণ না কোনো খবর আসছে তারা যেতে পারবে না। এখনো তাদের কোনো রেহাই নাই। তাহলে আজকে কি অবস্থা? তাহলে আজকে এই জায়গায় আমার দেশবাসীকে সজাগ হওয়া দরকার।
না হয় আমাদের আগামী দিন আরো ভয়ানক দিন আসবে। আমি আশা রাখবো আমার দেশবাসী এই ব্যাপারটা নিয়ে ভাববে। সাথে সাথে আর একটা বিষয় আপনাদের ঘরে জানিয়ে দিই, ইন্দিরা নামে একজন গর্ভবতী মহিলা 600 কিলোমিটার হেঁটেছে গুজরাট থেকে। আর বারবার দেখা যায় এই বিজেপির লোকগুলো পশ্চিমবাংলা নিয়ে আগুন তোলে। আরে গুজরাট যেটা নরেন্দ্র দামোদর মোদীর খাস জায়গা, মডেল গুজরাট, সেই গুজরাট থেকে একজন গর্ভবতী হিন্দু সমাজের মহিলা, কিন্তু আমার বোন 26 বছর বয়স, 3টে বাচ্চা নিয়ে 6 মাসের গর্ভবতী, সে 600 কিলোমিটার হাঁটছে তার গন্তব্যস্থলে যাবার জন্য। সরকার কি আছে, না সরকার কোথায় পালিয়ে গেছে, না সরকারের কি বলে ওটাকে সেন্সলেস হয়ে গেছে, যে এত কিছু হওয়ার পর সরকার এখনো বুঝছে না কেন? এই জনগণের অভিশাপ লাগবে, এখনো সময় আছে, সরকার ভাবুক। সাথে সাথে আসুন এবার একটু আমার রাজ্য নিয়ে আলোচনা করা যাক। আজকে যখন কেন্দ্র সরকার বলল যে যার নিজ নিজ রাজ্য দায়িত্ব নেবে শ্রমিকদের ঘরে নিয়ে যাবার, এই জায়গায় অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই করোনা মহামারীতে আমি ডিভাইড করতে চাইনি কারোর সঙ্গে, ডিবেট করতে চাইছি না কারোর সঙ্গে। আমি যত প্রথম থেকে রাজ্য সরকারের সহযোগিতা করে আগাবার চেষ্টা সবাইকে বলেছি, আমিও চলছি। কেন? এই করোনা মহামারী থেকে রাজ্যকে বাঁচাবার চেষ্টায়। তার জন্য ইতিপূর্বে রাজ্য সরকারের তহবিলে আমি ন্যূনতম একটা সহযোগিতাও করেছি, এবং আমার নলেজ সিটিতে, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিতে আইসোলেশন ক্যাম্পের জন্য জায়গা দিতে প্রস্তুত হয়েছি। 10,000 পরিযায়ী শ্রমিকদের ঘরে নিয়ে এসে তাদের রাখা, তাদের খাওয়া দাওয়ানোর জন্য, চিন্তা ভাবনা, তাদের দেখাশোনার জন্য আমি সহযোগিতার হাত বাড়াতেও রাজি হয়েছি। কিন্তু আজকে রাজ্য সরকার দেখা যাচ্ছে তিনি এই পরিযায়ী শ্রমিকদের আনার ব্যাপারে বড় যেন টাল বাহানা করছে। ইতিপূর্বে রাজ্য সরকারের কাছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শাখা অফিস থেকে ইমেল করা হয়েছে, আমার কেন্দ্রীয় অফিস থেকে ইমেল করা হয়েছে, এখনো চলছে কাজ, আবার করা হবে। বারবার চেষ্টা হচ্ছে যে সরকারকে যাতে বুঝাবার, কেন এই সময়ে আমরা ঝগড়াই না গিয়ে, এই সময় আমরা একে অপরের বিরোধী না করে, এই সময় আমাদের উচিত সরকারকে সহযোগিতা করা। যে জায়গায় বাংলার নাগরিক সম্পূর্ণ সহযোগিতা করছে। আজকে জুমার দিন আমি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে, আমি গিয়েছিলাম মসজিদে নামাজ, এরা সরকার তো বলেছে 5-6 দিন 7 জনের মধ্যে থাকতে পারবে, তো গিয়েছিলাম। যে দুঃখ লাগছে, যেখানে 15-20 হাজার লোক হয় জুম্মায় ফুরফুরা শরীফে, সেখানে একটা বাইরে থেকে মানুষ এসে নেই। তাহলে কিভাবে সরকারকে সহযোগিতা করছে? এই জায়গায় আজকে বারবার সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের ঘরে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক, রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক। সরকার সেই জায়গায় 2টো ট্রেন নিয়ে এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে হই হই করে দিলেন, আর কোনো খবর নেই। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনার বিরোধী করার আমার সৎ কোনো ইচ্ছা নেই এই ব্যাপারে, কারণ এই জায়গায় করোনা থেকে সবাইকে বাঁচার জন্য একে অপরের সাথ দেওয়া দরকার। তথাপিও আবার আপনাকে বলছি, পরিযায়ী শ্রমিকদের ঘরে সম্পূর্ণ বিনা খরচে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এটা আপনার কাছে স্বাধীনতা সংগ্রামী ঘরে 4র্থ প্রজন্ম আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আপনার কাছে অনুরোধ করছি যে ব্যাপারটাকে গুরুত্ব আকারে দেখুন। আজকে আপনি স্নেহ প্রকল্পের জন্য 260 কোটি টাকা ক্লাবদের ঘরে দান করলেন, করেছেন। ক্লাবে খেলাধুলা হবে, বাচ্চারা খেলাধুলা করে, তার জন্য আপনি দিয়েছেন ক্লাবে আর্থিক সহায়তা। কিন্তু এই মুহূর্তে এই টাকাটা পর্যায়ে শ্রমিকদের ঘরে গাড়ি ভাড়া দিয়ে ফ্রিতে এনে তাদের ঘরে একটু ট্রিটমেন্ট করার ব্যবস্থা করলে কি হতো না? আপনি পরে দিতেন। কিন্তু এই মুহূর্তে তো পরিযায়ী শ্রমিক যারা আমার বাংলায় কলকারখানা ঠিক মতো না থাকার জন্য, চাকরি বাকরি বাংলায় ঠিক মতো না থাকার জন্য, আমার বাংলার সন্তান, আমার বাংলার ভাই, আমাদেরই তারা আজকে নিজের পেটের জন্য বাইরের রাজ্যে গিয়ে
শ্রম দিচ্ছে, লেবারিং করছে, মাথার ঘামকে পায়ে ফেলে খাটছে, সেখান থেকে ইনকাম করে আমার রাজ্যে নিয়ে এসছে, রাজ্যের উন্নতি হচ্ছে, রাজ্যের টাকা খরচ করছে। আমরা তো তাদেরকে ঠিকমতো কর্মসংস্থান বাংলার রাজ্য দিতে পারছে না, নাই বলে তো তারা গেছে। তাহলে আজকে সেই জায়গায় তাদের ঘরে এই 260 কোটি টাকা আপনি স্নেহ প্রকল্প যদি খরচ করতে পারেন, কেন পর্যায়ী শ্রমিকদের ঘরে ট্রেন ভাড়া করে কেন আনা হচ্ছে না? আপনি যদি না আনতে চান প্রকাশ্য বলে দিন যে আনতে পারবো না। অথচ আপনার বিভিন্ন দপ্তরে কেন এই খবরগুলো আমি পাচ্ছি কি করে? আমি এমন এক দরবারে বসে আছি যেখানে লাখো ফোন আসছে, তারা চোখের পানি ফেলে কাঁদছে, আমার এখানটা ব্যথা তাদের জন্য, আমার কষ্ট হচ্ছে। আমি বড় ভদ্রর সাথে, ভদ্র ব্যবহারের সাথে, ভালো ভাষাতে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই শ্রমিকদের ঘরে নিয়ে, আমার ভাইগুলোকে নিয়ে, আমার বাংলাভাষী মানুষগুলোকে নিয়ে কোন রকম ভাবে প্রতারণা খেলার জিনিস না হয়। আজকের দিনের খবর, 18 থেকে 20 জন রেলে কাটা পড়ে মারা গেল পর্যায়ী শ্রমিক। গরিব তো তারা, 18 থেকে 20 জন শ্রমিক মারা গেল, গরিব তো তারা। যদি বড় লোকের একটা মারা যেত তাহলে তো বাপরে বাপ কি অবস্থা হতো। তাহলে দেশের নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, রাজ্যের এবং কেন্দ্রে, এটা কি সব গরিবের না বড় লোকের? এটা জনগণের কাছে প্রশ্ন রাখছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে তো সবাই অত্যন্ত ভালোবাসে, আপনাকে পুরো মানুষের বড় একটা আস্থা আছে। সব রাজ্য তার শ্রমিকদের ঘরে নিয়ে চলে যাচ্ছে, অলরেডি চলেই গেছে ধরতে গেলে। আমার বাংলায় আসছে না কেন? একসাথে দু ভাই থাকে, একজন বাংলার, একজন কেরলের, একজন বাংলার, একজন ইউপি চলে যাচ্ছে, কেরলে চলে যাচ্ছে, আর আমার বাংলার ভাইটা রয়ে যাচ্ছে, তার বুকটা ফেটে যাচ্ছে না? তারা মরতে রাজি আছে, নিজের মা বাপের কাছে গিয়ে দেশে এসে মরতে রাজি আছে। এ তো না খেয়ে শুকিয়ে মারার প্ল্যান চলছে। অবশ্যই অনুরোধ করছি, আপনি সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে আনার ব্যবস্থা করুন। এরপরও যদি রাজ্য সরকার রাজকোষে অর্থ না থাকে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক শ্রমিকদের নিজেদের টাকা থেকে। এই সুযোগটা কমসে কম দেওয়া হোক যে আমার কাছে অর্থ নেই, আমাকে কেন্দ্রের টাকা দেয়নি, কিছু না কিছু বলবেন। যাই হোক, যেটা হোক আপনি বলে দিন, দিয়ে বলুন যে আমাকে টাকা দেয়নি, আমি কোথাও পাবো, অতএব আমি টাকা দিতে পারছি না, তোমরা যদি আসতে চাও আমি অনুমতি দিচ্ছি। আপনি অনুমতি দিলে রেল মিনিস্টার চালু করে দেবে। আপনি অনুমতি দেন, যদি আপনি টাকা না দিতে পারেন অনুমতি দেন, রাজ্য যারা আমার নাগরিক, আমার ভাইয়েরা বাইরের রাজ্যে আছে, তারা ফিরিয়ে তারা নিজেদের টাকায় ফিরে আসবে। এবং আমি স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে, বাংলার নাগরিক হিসাবে, আমার বাংলার ভাইদেরকে আমি ভালোবাসি, বাংলাভাষী মানুষের জন্য আমি তাদের টিকিট খরচ করে যতটা পারি আমি তাদের টিকিট খরচ দিতে রাজি আছি। অলরেডি আমার কেন্দ্র অফিসে একটা আলোচনা হয়েছে, আমার যারা পলিট ব্যুরো কমিটির মধ্যে আছে, কেন্দ্র কমিটির মধ্যে আছে, সেই অ্যাডহক মানে যে মূল কমিটি আছে, সেখানে আমরা বহুত মানুষ হয়েছি, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মোটামুটি একটা বৃহৎ অঙ্কের টাকা আমরা খরচ করতে রাজি আছি। সরকারের ব্যবস্থা করে দিক, আমরা নাগরিকদের জন্য, আমার বাংলার ভাইদের জন্য আমরা সেই অর্থ, যেটা যাই হোক একটা বিশাল অঙ্কের টাকা যেটা প্রয়োজন হবে, আমরা সেই টাকা খরচ করতে রাজি আছি। আমরা আমার বাংলার ভাইদের ঘরে আনতে ইচ্ছুক আছি, আমরা টাকা দিতেও রাজি আছি, তাদের টিকিটের ব্যবস্থা করতেও রাজি আছি। আপনি পারমিশন দিন। আপনি পারমিশন না দিলে কি করে হবে? আমরা তাই চাইলে তো রেল মিনিস্টার আমাদের কথা শুনবে না, আমাদের হাতে তো রাজশক্তি নাই, আমাদের কথাই তো রেল মিনিস্টার কি বলে রাজি হবে না। আমরা যদি বলি যে হ্যাঁ ভাই টাকা দিচ্ছি, তুমি গাড়ি ভাড়া করে চলে আসো, চিন্তা করো না, বিভিন্ন জায়গায় আটকে তাদেরকে মারবে যদি আপনি পারমিশন না দেন। তা আপনি এইভাবে কেন, জানি না কি রহস্য আছে, আপনি খুলে বলুন বাংলার নাগরিকগুলো কেন ফিরে আসছে না। আর আপনি তো বলেছেন যে যার ঘরে কোয়ারেন্টাইনে থাকবে। আমি আশা রাখবো প্রত্যেকে আপনার কথা রাখবে, 14 দিন যে যার ঘরে থাকবে, কেউ বাইরে হবে না। এতদিন তো আমার বাংলার মানুষ আপনার কথা মেনে চলছে। তো এই জায়গায় আপনার কাছে আশা রাখলাম যে বাইরে যেসব শ্রমিকরা আছে, আমার ভাইয়েরা আছে, দিন মজুরিরা আছে, লেবার শ্রেণী মানুষ আছে, তাদেরকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসা হোক। আপনি যদি আপনার রাজকোষ থেকে দিতে না পারেন সেটাও ক্লিয়ার করে বলুন। আমরা আমার বাংলার ভাইদের জন্য আর্থিক সহযোগিতা করে তাদের টিকিট কেটিয়ে তাদেরকে আনার ব্যবস্থার জন্য আমরা রাজি আছি।
এবং আমার ভাইয়ের ঘরেও যদি আপনি বলেন, বহুত জায়গাতে ফোন করেছে যে আমাদের ঘরে সুযোগ দিলে আমরা নিজেদের টাকাতেই চলে যাব। তা আপনি এই জিনিসটাকে গুরুত্ব আকারে দেখুন, এটাকে টালবাহানা করে এমন একটা কথা বার করবেন না যে এখন তো বন্ধ করে দিয়েছে আর আসতে দিচ্ছে না, এটা কিন্তু শুনতে রাজি নয়, যেটা কিন্তু খুব খারাপ দিকে যেতে পারে। মানুষের জীবন নিয়ে খেলা করা এই অন্যায়কে কখনো মেনে নেওয়া যেতে পারে না। আপনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে বলছি, বিগত দিন করোনার ব্যাপারে আপনার পাশে ছিলাম, আজকেও আছি। লকডাউন মানার জন্য মানুষকে তাগিদ দিয়েছি, আজকেও দিচ্ছি। আর সাথে সাথে আর একটা বিষয় বলি, লকডাউনটাকে ভঙ্গ তো জনগণ করেনি, লকডাউন তো ভঙ্গ সিস্টেম আপনারাই করেছেন। আজকে দেশব্যাপী মদ খাবার একটা হিড়িক শুরু করে দিলেন, লাইন খুলে দিলেন মদ খাবার জন্য মানুষকে। আজকে মানুষ তার ঘরের মধ্যে বন্দী ছিল। আজকে কোনো মসজিদে যদি 5 জনের জায়গায় 6 জন যায়, সেখানে প্রশাসন যে এভাবে অত্যাচার করছে, যেটা দেখে অত্যন্ত বুক ফেটে যাচ্ছে যে আমার দেশের অবস্থাটা কি হলো। আজকে প্রশাসনের ভাবা দরকার, যারা মসজিদে এসছে 5 জনের জায়গায় 6 জন কি 7 জন, এরা এসেছে প্রভুর কাছে, সৃষ্টিকর্তার কাছে আশা করবে, দোয়া চাইবে দেশের কল্যাণের জন্য। মাতালরা দেশের কল্যাণ করে, আলে খালে যেখানে সেখানে পড়ে আছে, মাল খেয়ে যে ঘরে স্ত্রীকে পিটছে, মাফ করবেন ভাই, আমি মাতাল বলে ফেলেছি, এর জন্য দুঃখিত, আমি কথা ফেরত নিচ্ছি। কিন্তু সমাজে নেতা মন্ত্রী যদি মাতাল হয়ে যায়, জনগণকে তো মাতাল বানাবার চেষ্টা করবে। মাফ করবেন, কথাটা আমার খুবই দুঃখের সাথে বলছি, আমার এখানে খুব ব্যথা, তাই বলছি। আজকে যদি আমার হাতে পাওয়ার থাকতো, তাহলে আমি আমার বাংলার প্রত্যেকটা নাগরিককে নিয়ে এসে দেখাতাম। আপনি একবার চিঠি করে পাওয়ার শুধু চালু করে দেন যে আমি ইজাজত দিলাম, কিভাবে আনতে হয় সেটা আমরা করে দেখাচ্ছি। মানুষকে নিয়ে খেলা করবেন না, মানুষকে ভালোবাসুন। আজকে মদের লাইন, যেখানে ডিস্টেন্স শুরু কথা 3900-এর উপরে কম বেশি মানুষ আক্রান্ত হয়েছে, আর গদি মিডিয়া কোথায় তারা? আজকে মুসলমান মাথায় টুপি দিয়ে মদের লাইনে নাই বলে মিডিয়াও নাই। আমার তো বড় ভয় হচ্ছে মিডিয়া একটা কিছু খুঁজছে। আমার মনে হয় খুব শিগগিরই মিডিয়া একটা কথা বলবে যে মদ জিহাদ, দেশের আর্থিক কাঠামোকে মুসলমানরা নষ্ট করার জন্য মদ খায়নি, এটা না মিডিয়া বলে ফেলে। জনগণ, আপনারা দেশকে যেভাবে ব্রিটিশদের হাত থেকে বাঁচিয়েছেন, আপনাদের ঘরে দেশকে বাঁচাতে হবে এই গদি মিডিয়ার হাত থেকে। এই মিডিয়ায় আমার দেশকে কিন্তু ধ্বংস করছে। সজাগ হন, জাগুন, আর এই দিনটাকে ভুলে যাবেন না। আজকে চক্রান্ত মদের ব্যাপারটা যদি আমি বলি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার জ্ঞানে যতটুকু এসেছে। অ্যাকচুয়ালি করোনা ভারতবর্ষে কিন্তু মিটতে চলেছে, করোনা ভারতবর্ষে কমতে চলেছে। কারো কাশি হচ্ছে, জ্বর সর্দি হচ্ছে, ঠান্ডা পানি কখন হচ্ছে কখনো, এই সময় স্বাভাবিক মানুষের আবহাওয়া চেঞ্জ হয়, একটু জ্বর কাশি সর্দি হয়, তাকে নিজে বলছে করোনা হয়েছে, এটা চলছে। আবার কি হয়তো এমনি মারা গেল, তাকে বলছে করোনায় মারা গেছে, এটাও চলছে, গুজব। অ্যাকচুয়ালি যত দেশে গরিব হবে, বেকার হবে, তত রাজনীতির নেতাদের তথাকথিত সবাই নয়, কেন এই বাংলাতে এমন কিছু ভালো লিডার আছে, তারা জনগণের জন্য ভাবছে। তারা সর্বসময় চাইবে যে জনগণ যাতে বেকার হয়, গরিব হয়, ভিখারি হয়, তাহলে ভোটের সময় অল্প খরচে তাদের ভোটটাকে আবার দখল করে নিয়ে যাবে। আজকে আমার মনে হয়, আজকে যে মদের ব্যাপারটা, আমি ছোট্ট করে একটু বলছি, মদের ব্যাপারটা কথাটাকে একটু শুনবেন, ভাববেন। আর আবার বলছি, অত্যন্ত দুঃখ হলে অনেক কিছু কথা বলছি, কারো পছন্দ না হলে মাফ করবেন। আমাকে গালি দেওয়ার ইচ্ছা যাই দেবেন, মা বাপ তুলে দেবেন না। কেন আজকে বড় দুঃখ লাগে যে মানুষ বাক স্বাধীনতা নেই। আমি আমার স্বাধীনতাই দেশবাসীর জন্য বলবো, তারপরও আপনার পছন্দ না হয় আপনি করতে হবে না, আপনাকে ভালো লাগে মানতে হবে না। আপনি কি বুঝবেন গরিবের কষ্ট? আপনি কি বুঝবেন অসহায়ের কষ্ট? আজকেই মদটা চালু করলো, মসজিদে তো করোনা হবে না, ধর্মীয় স্থানে তো করোনা হবে না, করোনা দেশকে বাড়াতে হবে। যদি বলেন কেউ কি চায়, হ্যাঁ, করোনা দেশে বাড়াতে হবে, বাড়ালে ফায়দা কিছু তথাকথিত রাজনীতির নেতাদের আছে। কেমন শুনুন, মদটা খুলে দিল, লাইনটা কোনো সোশ্যাল ডিস্টেন্স নাই। আজকে গরিব সবজিওয়ালা বাজারে বিক্রি করতে গেছে, পুলিশ সবজিগুলো বলতে ফেলে দিচ্ছে। হাকিকাতে তারা পুলিশ কি জানি না, কেন তাদের নামে অনেক দেখছি নাম প্লেট নাই, পুলিশের ইউনিফর্মে হয়তো অন্য কেউ হতে পারে।
এটাও সরকারের দেখা দরকার। সবজিগুলো ফেলে দিচ্ছে, মানুষকে কিভাবে মারছে সবজিওয়ালাগুলো, পেটের জ্বালায় সে বসেছে একটু সবজি কি করতে, না সেখানে ভিড় আছে না কোনো জাম আছে, তার ফলগুলো ফেলে তাদের লাথি মেরে দিচ্ছে। যারা খাদ্যতে লাথি মারে সে দেশ কখনো উন্নতি হতে পারবে না যদি সে দেশে এই রকম গাদ্দারদের বিচার না করা হয়। অতএব অবিলম্বে যারা খাদ্যগুলো সিডিও গুলোকে দেখে যেসব প্রশাসন ইউনিফর্মে সবজি ফেলেছে